আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিব আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। জাতির সূর্য সন্তান, আলোর দিশারি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিবরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানান, ২৬শে মার্চের বুদ্ধিজীবীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবেন তারা। আতিকা রহমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুজন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামসরা জাতির বিবেক মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করে। বিশ্বের ইতিহাসে যা বর্বরোচিত হত্যাকাণ্ড। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. শামীমুজ্জামান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ। শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান। সকাল ৭টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ৩০ বছর এই মৌলবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রযন্ত্র চলেছে, তাই এদের শিকড় অনেক গভীরে। আমাদের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এদের মূলোৎপাটনের জন্য আজকে সারা জাতি কিভাবে ঐক্যবদ্ধ আপনারা নিশ্চয়ই গত ১৫ দিন যাবৎ লক্ষ্য করেছেন। শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এদের যে বীজ বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, এই বীজ বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাদিত করব। শ্রদ্ধা জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এখনো মৌলবাদী, এখনো প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি এখনো বাংলার মাটিতে তারা বিরাজমান রয়েছে এবং যখনই তারা সুযোগ পাচ্ছে তখনই তারা সাপের মতো দংশন করার চেষ্টা করছে। বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধে জনসমাগম বাড়তে থাকে। করোনার স্বাস্থ্য ঝুঁকি থাকলেও স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা। যে মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, জনগণের মুক্ত চিন্তার জন্য, তার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে একটি সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সন্তানরা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজকে নানা প্রসঙ্গ টেনে এনে বাংলাদেশে যারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের কাফের ফতোয়া দিয়েছিল, যারা পাকিস্তান ভাঙার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়েছিল, তারাই কিন্তু আজকে ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছে। অঙ্গীকার করেন বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে সমৃদ্ধির বাংলাদেশের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এদিকে শ্রদ্ধা নিবেদন ও আলোচনার সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে রংপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রাম পাহাড়তলী বৌদ্ধভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুল দেন প্রশাসক খোরশেদ আলম সুজন। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আলোচনার সভা করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। বরিশালে দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও রাজশাহী, গোপালগঞ্জ, শরীয়তপুর, পঞ্চগড়, টাঙ্গাইল, সুনামগঞ্জ, যশোর, পটুয়াখালী ও বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শহরের সড়ক ভবন প্রাঙ্গণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত বীরশ্রেষ্ঠ মাজার ও গণকবরে সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 1971 সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার একদিন আগে রেহাইচর নামক স্থানে শহীদ হন তিনি। পরবর্তীতে মুক্তিযোদ্ধারা তার মরদেহ উদ্ধার করে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের সোনা মসজিদে নিয়ে সমাহিত করেন। চট্টগ্রামে 3 বছর আগে 9 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় 8 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর এই রায় ঘোষণা করা হয়। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে 2 শিশু অপহরণের পর হত্যার ঘটনায় 3 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম ও টাঙ্গাইল প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্দিক। পারিবারিক বিরোধের জেরে 2018 সালের 21 জানুয়ারি চট্টগ্রাম নগরীর বিশ্বকলোনি এলাকার 9 বছরের শিশু ফাতেমা আক্তার মিমকে দল বেঁধে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। 3 বছর আগের এই মামলায় 19 জনের সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মোহাম্মদ জামিউল হায়দার রায় ঘোষণা করেন। এই মামলার আজকে রায় ঘোষিত হলো এবং রায়ে বিজ্ঞ আদালত 8 জন আসামির সকলকেই মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড ঘোষণা করেছে। এই রায়ে মিমের পরিবার সন্তুষ্টি প্রকাশ করলেও আপিলের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আদালত যে সাক্ষীগুলোকে যারা হিসাবে আমূল্যায়ন নিয়েছেন, আমরা ন্যায় বিচার থেকে বিঘ্ন হয়েছি, আমরা ন্যায় বিচার পাইনি। এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিলে যাব। এদিকে 2016 সালের 27 জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে গিয়ে অপহরণ হয় 4র্থ শ্রেণীর ছাত্র শাকিল ও ইমরান। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় এই 2 শিশুকে গলা কেটে হত্যা করে অপহরণকারীরা। সাক্ষ্য গ্রহণ শেষে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইদ হাসান রায় ঘোষণা করেন। বাহাদুর, মিল্টন, রনি এই 3 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। আসামি মালেক, শাহিনুর, জহিরুল এই 3 জনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। আসামি শামীম, আরিফ, জাকির এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড করেছেন। নুসরাত জাহান সিনথি, RTV। হবিগঞ্জে মামলা করে স্ত্রী সন্তানকে না পেয়ে রাগে ক্ষোভে বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। দুপুরে হবিগঞ্জ আদালত চত্বরে এই ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, শহরের কামারপুর গ্রামের হাফিজুর রহমান কয়েক বছর আগে বিয়ে করেন বানিয়াংচর উপজেলার আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাদানুবাদ হলে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্ত্রী সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর। আদালতে হাজির হয়ে স্বামীর সঙ্গে না গিয়ে বাবার বাড়িতে থাকার কথা জানান বুশরা। আদালতও তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। আদেশের পর আদালত থেকে বের হয়ে নিজের বুকে ছুরিকাঘাত করেন হাফিজুর। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পাবনার দোগাছি ইউনিয়নের ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার 3 দিন পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। স্বজনদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। ফলে আসামিরা নিহতদের স্বজনদের ভয়ভীতি দেখাচ্ছে। পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম অবশ্য জানিয়েছেন, আইনের হাত থেকে অপরাধীরা রেহাই পাবে না। গেল শুক্রবার পাবনা সদরের অনন্ত মোড়ে দোগাছি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণের মানুষের যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এই অঞ্চলের মানুষের। ব্যবসায়ীরা জানান, দেশের বৃহত্তম এই সেতু নির্মাণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী সহ সারা দেশের সরাসরি যোগাযোগের নতুন দ্বার খুলছে। সমুদ্র বন্দর মংলায় গতিশীলতা বাড়বে। খুলনা প্রতিনিধি SM মনিরুজ্জামান মনিরের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। পদ্মার উপর স্বপ্নের সেতু এখন দৃশ্যমান। মাওয়া ও জাজিরার প্রান্ত এক সুতোয় গেঁথে দৃষ্টিসীমানায় পূর্ণরূপে ভেসে উঠেছে 6.15 কিলোমিটারের সেতুর মূল অবকাঠামো।
স্থানীয়রা জানান পদ্মা সেতু এদেশের মানুষের কাছে নতুন প্রেরণার উৎস। পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে আমাদের খানজাহানি বিমানবন্দর চালু হবে, মোংলা বন্দর আরও গতিশীল হবে। এই অঞ্চল দিয়ে আমাদের রপ্তানি অনেক বেশি বেড়ে যাবে। শিল্প কলকারখানা গড়ে উঠবে, পর্যটন শিল্প গড়ে উঠবে, ফলে যেমন কর্মসংস্থান হবে তেমনি সরকারের রাজস্ব হবে। তারা বলেন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন করে মোংলা বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানিতে উৎসাহিত হবেন। পদ্মা সেতু এপার থেকে দক্ষিণাঞ্চলের সমস্ত এলাকা জেলাগুলো ডেভেলপ করবে। মানুষের বেকারত্ব দূর হবে, মানুষ ব্যবসা করে তার সংসার পরিচালনা করতে পারবে, ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষার আয়োজন করতে পারবে। নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠার পাশাপাশি দেশের জিডিপিতেও ব্যাপক ভূমিকা রাখবে পদ্মা সেতু, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাংবাদিক গণজমায়েত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ। দুপুরে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে ভাস্কর্য চত্বরে এই গণজমায়েত শুরু হয়। এতে BFUJ-র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আকম সারোয়ার জাহান বাদশাহ, BFUJ-র মহাসচিব শাবান মাহমুদ, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাদ সহ BFUJ-এর নেতারা অংশ নিয়েছেন। কুষ্টিয়া ও আশপাশের জেলার গণমাধ্যম কর্মীরা এই সময় কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। গত 5 ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করা হয়। ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার হওয়া 4 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দর্শক, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে রয়েছেন সহকর্মী শেখ হাসান বেলাল। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বেলাল, আসলে হাবিবা, কুষ্টিয়া শহরের যে 5 রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছিল, সেই 5 রাস্তার মোড়েই কিন্তু এখন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে কিন্তু সাংবাদিক জমায়েত চলছে এখানে। আমি যদি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এখন এখানে এই মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এছাড়াও এর আগে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ এবং কুষ্টিয়ার দৌলতপুর আসনের MP জাতীয় সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশাহ এবং কোষাধ্যক্ষ সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ দীপ আজাদ বক্তব্য রেখেছেন। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতা, তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। আমরা শুনেছি তারা কিন্তু বক্তব্যে বলছিলেন যে বঙ্গবন্ধুর উপরে যে আঘাত এসেছে, এই আঘাতটা আসলে কিন্তু বাংলাদেশের উপরে আরেকবার আঘাত এসেছে। এই আঘাত কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এবং তাদেরকে, যারা এই ঘটনার সাথে জড়িত, কারা এর পেছনে রয়েছে, এই বক্তারা কিন্তু সাংবাদিক এই নেতৃবৃন্দ কিন্তু পুলিশের কাছে দাবি করেছেন যে এর পেছনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া এর আগে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এই মামলার যে 4 জন আসামি গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হাবিবা, এই ছিল আমার কাছে সাংবাদিক গণজমায়েতের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল। নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে পাথরঘাটা ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। দুপুরে নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান নির্মাণ কাজের উদ্বোধন করেন। স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে পৌরসভার 6 নং এবং 5 নং ওয়ার্ডের কিছু অংশের অন্তত 20,000 মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এতদিন ধরে সাঁকো দিয়ে যাতায়াত করে আসছে তারা। এই ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় আনন্দিত স্থানীয়রাও। উদ্বোধনের আগে স্থানীয়দের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পৌর মেয়র শহীদুল্লাহ খান। 42 মিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 3,17,00,000 টাকা। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে পড়েছে পুরো জেলা। কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টাঙ্গাইলে তীব্র শীতে দেখা দিয়েছে সর্দি, জ্বর, নিউমোনিয়া সহ নানা অসুখ। এছাড়াও শীত বস্ত্রের অভাবে কষ্টে দিন পার করছেন নদী তীরবর্তী ছিন্নমূল মানুষ। চুয়াডাঙ্গায় রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির মতন ঝরছে কুয়াশা। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জনপদ।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।